কলকাতা থেকে বালুরঘাট ফিরছিলাম ট্রেনে। কলকাতায় আমার বাপের বাড়ি। বাবার শরীরটা ভালো ছিল না, তাই বাবাকে দেখতে এসেছিলাম। ট্রেনে যাতায়াত করলে এসি কামরাতেই যাওয়া আসা করি। আমার হাজবেন্ড বলে স্লিপারের থেকে কিছু টাকা বেশি লাগলেও এসিতে যাওয়া আসাই ভালো। সে যাই হোক, আমি ট্রেনে বসে ম্যাগাজিন পড়ছি। এমনিতেই আমার বই পড়ার নেশা। দূরের জার্নি হলে সঙ্গে কোনো গল্পের বই বা একটা ম্যাগাজিন থাকেই। দেখলাম বর্ধমান থেকে দুজন ট্রেনে উঠলেন। উঠেই বড় লাগেজটা সিটের নিচে রেখে দিলেন, আর ছোট ব্যাগগুলো সিটের উপরে রেখে দুজনেই বসলেন। ম্যাগাজিন থেকে চোখ সরিয়ে দুজনকে লক্ষ্য করছি তখন। এই দুজনের একজন মধ্যবয়স্কা মহিলা আর একজন কম বয়সী একটি অবিবাহিতা মেয়ে। বয়স হবে ওই 26-27 বছরের কাছাকাছি। দুজনে বসে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করেছে তখন। আমি ম্যাগাজিন পড়ার মনোনিবেশ করলাম, কিন্তু ম্যাগাজিনের উপর চোখ রেখে ঠিক পড়তে পারছিলাম না। ওদের কথাই কানে আসছিল বেশি। অল্প বয়সী মেয়েটি মধ্যবয়স্কা মহিলাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার মন খারাপ করছে তাই না মা? মা সম্বোধন শুনে বুঝে গেলাম সম্পর্কের রসায়নটা। মা আর মেয়ে। মেয়ের কথায় মায়ের মুখের দিকে তখন তাকিয়েছি। মায়ের মুখটা বেশ মায়াময়ী। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মন খারাপ ঠিক করছে না। যতই হোক অতগুলো বছর তো ছিলাম, একটা মায়া তো আছেই। হয়তো অনেক কিছুই খারাপ আছে। কথাগুলো বলেই কেন জানি না কেঁদে ফেললেন ভদ্রমহিলা। তারপর নিজে শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে নিতেই মায়ের কান্না থেকে মেয়েটি বলল, একদম কাঁদবে না তুমি। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। তুমি কেন কষ্ট পাবে বলো তো? তোমাকে যারা কষ্ট দিয়েছে দেখবে ভগবান একদিন তাদের ঠিক শাস্তি দেবে। ঠিকই তো, আর কষ্ট পাবো না রে রিমি। অনেক সহ্য করেছি। ভগবান যখন মুখ তুলে চেয়েছেন তখন আর চিন্তা কি? তুই এখন চাকরি পেয়েছিস, তোর উপর ভরসা করতে পেরেছি। ভগবানকে ডাকতাম একটা রাস্তা দেখাতে। ওই বাড়ি নামক নরক থেকে কবে যে বেরিয়ে আসতে পারবো এটাই ভাবতাম তখন। আজ বহু বছর পর যেন মুক্তি পেলাম। তাহলে এখন থেকে সব সময় আনন্দে থাকবো। মন খারাপ একদম করবে না। বালুরঘাটে গিয়ে একটা দেখে শুনে ঘর ভাড়া নিয়ে নেব। তারপর মা আর মেয়েতে শান্তিতে থাকবো। ম্যাগাজিন পড়া থেকে নিজেকে বিরত রাখলাম। মা মেয়ের ওইটুকু কথোপকথন শুনে একটা অজানা দুঃখে মনটা ভারী হয়ে উঠল। বুঝতে পারলাম মেয়ে চাকরি পাওয়াতে মাকে নিয়ে চলে আসছে বালুরঘাটে। কিন্তু বাড়ি ছেড়ে চলে আসার ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না। নিশ্চয়ই এমন কিছু ঘটনা আছে যার জন্য বাড়ি ছেড়ে মুক্তি পাওয়ার কথা ভেবেছেন। সে ঘটনা আমার না জানলেও চলবে। তবে বালুরঘাটে ঘর ভাড়া নিয়ে থাকবে শুনে নিজের থেকেই জিজ্ঞেস করলাম, আপনারা বালুরঘাটে কোথায় যাবেন? কম বয়সী মেয়েটি মানে রিমি বলল, বালুরঘাটেই যাব। ওখানে আমার পোস্টে নতুন চাকরি পেয়ে যাচ্ছি। আপনি মনে হয় বালুরঘাটেই থাকেন? হ্যাঁ, আমি বালুরঘাটেতেই থাকি বলে তো জিজ্ঞাসা করলাম। বালুরঘাটে থাকি শুনেই ভদ্রমহিলা মেয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওই তো উনিই বালুরঘাটে থাকেন। আচ্ছা দিদি, বালুরঘাট জায়গাটা কেমন? কখনো তো ওদিকে যায়নি, একটা ভয় তো করছেই। আমরা এই দুই মেয়ে ঘর ভাড়া নিয়ে থাকব। কিছুই তো চিনি না, তাই একটু জিজ্ঞাসা করে নিচ্ছি। খারাপ ভাববেন না যেন। না না, খারাপ ভাববো কেন? বালুরঘাটে আমি কত বছর কাটিয়ে ফেললাম, কোনো অসুবিধা নেই। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ঘর পাওয়া নিয়ে কোনো সমস্যাও হবে না। আমার কথায় ভদ্রমহিলা একটু আশ্বস্ত হয়ে বললেন, আপনার চেনা পরিচিত কেউ আছে? তাহলে একটা ভালো ঘর দেখে দিত। বেশ, আমি আমার কর্তাকে বলবো, ওর অনেক পরিচিত আছে, একটা ব্যবস্থা ঠিক করে দিতে পারবে। বুঝলি নিমি, আমরা খামোকা ভয় পাচ্ছিলাম। যার কেউ নেই তার তো ভগবান আছে। এই দিদি ব্যবস্থা করে দিতে পারবে। সত্যি একটু স্বস্তি পেলাম দিদি। সেদিন এইভাবেই শুরু হয়েছিল কথা। কথা বলতে বলতে পরিচয়টা আরও একটু গাঢ় হওয়াতে ওই মধ্যবয়স্ক ভদ্রমহিলা নিজেদের কথা বলতে শুরু করলেন। আমিও কথা বলতে বলতে সাহস নিয়ে জিজ্ঞাসা করেই ফেললাম, যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করি। তা একেবারের জন্য বাড়ি ছেড়ে চলে আসছেন কেন? ভদ্রমহিলা আর সামলাতে পারলেন না নিজেকে। নিজের ভেতরে জমে থাকা সব কথাগুলো আমাকে বলতে না পারলে যেন স্বস্তি পাচ্ছিলেন না। বললেন, পরিচয় যখন হয়েই গেল তখন বলতে আর অসুবিধা নেই। জানেন, সে এক বড় গল্প। বললে হয়তো ইতিহাস হয়ে যাবে দিদি। আমাদের মেয়ে মানুষের জীবনটা খুব সহজ নয়। মেনে নিতে নিতে একটা সময় আসে তখন জীবনের চাওয়া পাওয়াগুলো
কিছুই থাকে না আর। একটা সময় মনে হয় হেরেই গেলাম, আর বাঁচতে ইচ্ছে হয় না। কিন্তু কেউ কেউ বাঁচার ইচ্ছে ভীষণভাবে জাগিয়ে তোলে। মরে যাওয়া গাছটা আজ বেঁচে ওঠে আবার। রিমি চাকরি পেয়ে আমাকে ঘর থেকে বের করতে পেরেছে। এক সময় আমি কাঁদতাম। রিমি বলতো, মা তুমি একটু ধৈর্য ধরো, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। জানো দিদি, আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছিল। 3 দেওর, শ্বশুর শাশুড়ি আর 2 ননদকে নিয়ে তখন আমার সংসার। ননদদের বিয়ে হয়নি তখন। আমার বিয়ের পর ননদদের বিয়ে হলো। আমার বাবার অবস্থা ভালো ছিল না, বেশি দূর লেখাপড়া না করিয়ে বিয়ে দিয়ে দিল। বাবার অর্থ না থাকলে আর নিজে কিছু না করলে শ্বশুর বাড়িতে মেয়েদের যে কি দুরবস্থা হয় সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। আমার কপালে সুখ ছিল না, স্বামী মানুষটাই ছিল চরিত্রহীন। বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য একজনের সাথে সম্পর্ক, এটা আমি জানতে পারার পর অশান্তি শুরু হলো। দাঁতে দাঁত চেপে কত যে যন্ত্রণা সহ্য করেছি, দিনের পর দিন মার খেয়েছি। একদিন গায়ে কেরোসিন তেল ঠেলে দিল পুড়িয়ে মারবে বলে। শাশুড়ির প্রচ্ছন্ন প্রশ্রয়ে সব কিছুই চলত। বাবার অবস্থা ভালো ছিল না বলেই বাপের বাড়িতে ফিরতে পারেনি। 2 বছর আগের একটা ঘটনা, রিমি যদি আমাকে না বাঁচাতো আমি হয়তো মরেই যেতাম। মেয়েটাই আমাকে এখন আগলে আগলে রাখে। অনেক যন্ত্রণা গাঁথা আছে বুকে, শেষমেশ বেরোতে পারছি আজ নতুন একটা ঘরের টানে। কথাগুলো বলতে বলতে ভদ্রমহিলা যেন মনটা খারাপ করে ফেললেন। চোখ দুটো তখন জলে ভিজে। দেখলাম পাশে পড়ে থাকা ব্যাগটা থেকে একটা ফটো বের করে দেখতে লাগলেন। গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। ছবির দিকে তাকিয়ে বললেন, তোর স্বপ্নটা সত্যি হয়েছে রে বাবু। তুইও বলেছিলি মা তোমাকে নতুন করে বাঁচিয়ে তুলব, তবে রিমি পেরেছে সেটা। তারপর আমার দিকে ছবিটা দেখিয়ে বলে, এই হলো আমার ছেলে। আজ 4 বছর হলো ও আর নেই। আমাকে খুব ভালোবাসতো, আমার কষ্ট সহ্য করতে পারতো না। ভগবান কেড়ে নিল ওকে। তখন কি বলা উচিত বুঝতে পারছিলাম না। শুনে কষ্ট হচ্ছিল, চোখের কোণটা ভিজে গিয়েছিল। সান্ত্বনার ভাষা কিছু ছিল না সন্তান হারা মায়ের জন্য। তারপর উনি চোখটা মুছে বললেন, ইস, তখন থেকে আমার দুঃখের কথা শুনিয়ে যাচ্ছে। সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন, তবুও বাঁচতে হবে। আমি বললাম, তা ঠিক বলেছেন, ভগবান সবটুকু নিয়ে নেন না। আপনার মেয়ে তো আপনাকে ভালো রাখতে পারবে এবার। ছোট থেকে ও তো দেখে আসছে মায়ের ওপর কত অত্যাচার হয়েছে। আপনার মেয়ের মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়। ঠিক বলেছ দিদি, ওর মতো মেয়ে হয় না। মায়ের কষ্ট মেয়ে ছাড়া কে বুঝবে? আমি ওকে পেটে ধরিনি, কিন্তু কখনো মনে হয়নি ও আমার নিজের মেয়ে নয়। রিমি হলো আমার ছেলের ভালোবাসা। বিয়ের 3 মাসের মাথায় আমার ছেলে মারা গেল বাইক অ্যাক্সিডেন্টে। ছেলে মারা যাওয়াতে সব দোষ গিয়ে পড়ল রিমির ওপর। বাড়িতে আমার স্বামী আর শাশুড়ি দুজনেই বলল অপয়া একটা মেয়ে। তারপর থেকে আমার ওপর আক্রোশটা যেন আরো বাড়তে লাগলো। কারণ রিমির সাথে বিয়ে হওয়াটা কারোর মত ছিল না। আমরা যেহেতু ব্রাহ্মণ, কোনো অব্রাহ্মণ মেয়ে বলে বাড়িতে আসে না, এটাই ছিল আমার স্বামীর বক্তব্য। আমার ছেলে একদিন বলল, আমি একজনকে ভালোবাসি মা। আমি শুনে খুশি হয়েছিলাম। আমি যেহেতু জাতপাত মানতাম না, তাই ছেলেকে সাহস দিতাম। এমনকি রিমির সাথে আমিও লুকিয়ে কথা বলতাম। এদিকে রিমির বাড়িতেও রাজি ছিল না এই সম্পর্কটা মেনে নিতে। রিমির অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল ওর বাবা। এরকম পরিস্থিতিতে আমার ছেলে আর রিমি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। ছেলে বিয়ে করে রিমিকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই চরম অশান্তি হয়েছিল। তারপর তো এই দুর্ঘটনা ঘটে গেল। ছেলের মৃত্যুর জন্য দায়ী করলো আমাকে। সেই মুহূর্তে আমি নিজেকে শক্ত রাখলাম শুধুমাত্র মেয়েটির কথা ভেবে। আমার ছেলে তো চলে গেছে, তাকে আর ফিরে পাবো না। ইচ্ছে করলে আমি আর একটা জীবন বাঁচিয়ে ফেলতেই পারি। সবাই যখন রিমিকে দোষ দিচ্ছে, অপয়া বলছে, বাজে কথা বলছে, আমি তখন ওকে আগলে রাখি। আমার ছেলে মারা যাবার পর রিমির বাবা মা এসেছিল আমাদের বাড়িতে। রিমিকে ওর বাবা বলল, বাবা মা তোর খারাপ চায় না। আজ যদি বাবা মায়ের কথা শুনতিস তাহলে এই দিনটা দেখতে হতো না। তোকে আনতে এসেছি আমরা, ফিরে চল। আমাদের পছন্দ করা ছেলের সাথে তোর আবার বিয়ে দেব। রিমি বলেছিল, কখন কি হবে কেউ জানতে পারে না। হয়তো আমার ভাগ্যে এটাই ছিল, আমি যাব না তোমাদের সাথে, তোমরা ফিরে যাও। আমিও রিমিকে বলেছিলাম, বাবা মায়ের সাথে যেতে পারিস, ওনারা তোর ভালোর জন্যই বলেছেন। বলুক, আমার ভালো আমি বুঝব। আমি তোমাকে ছেড়ে যাব না। যদি কোনোদিনও যাই তোমাকে নিয়েই যাব। রিমি বিয়ের আগে থেকেই জানতো
আমার ওপর অত্যাচারের ঘটনা। রিমি গেল না আমাকে ছেড়ে, অনেক অপমান সহ্য করে পড়ে রইল আমার কাছে। রিমি যখন বিয়ের পর আমাদের বাড়িতে এলো তখন কলেজে পড়ছিল। ছেলে মারা যাবার পর রিমি বলল, আর পড়ব না। আমি হাল ছাড়িনি। আমি বললাম, আর তো একটা বছর পড়লেই কলেজ কমপ্লিট হয়ে যাবে। অনেক বুঝিয়ে সুঝিয়ে কলেজে পড়া শেষ করে। আমি বললাম, আরও পড়াশোনা কর, চাকরি পেতে হবে। রিমি আমাকে বলল, পড়ার অনেক খরচ। আমি সাহস দিলাম, বললাম, তোকে ও নিয়ে ভাবতে হবে না। আমার গয়নাগুলো এমনিতেই কোনো কাজে লাগে না, পড়েই আছে, তাই ওইগুলো বিক্রি করেও তোকে পড়াবো। রিমি রাজি হয়নি। আমি বলেছিলাম, চাকরি পেয়ে আমাকে নতুন গয়না গড়িয়ে দিস আবার, তাহলেই হবে। হয়তো এমন কথাতেই মনের জোর পায়, চাকরি পেতেই হবে এমন জেদটা চেপে বসে। ভগবান সহায় ছিলেন, মেয়েটাকে নিরাশ করেনি। অবশেষে চাকরিটা পেয়েছে। মনের জোর আর ইচ্ছা শক্তিতে মেয়েটি লড়তে পেরেছে। আজ হয়তো সেই সুদিন ফিরেছে বলেই ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাব। এই ঘটনা বছর 4 আগে। সেদিন ট্রেনে বসে ওদের মা মেয়ের জীবনের গল্প শুনেছিলাম। জীবনে কত কঠিন পরিস্থিতি আসে, হাজার প্রতিকূলতার মধ্যেও যে বেঁচে থাকতে হয়। জীবনে সবসময় খারাপ পরিস্থিতি আসে না, সুদিন আসে বলেই মানুষ বেঁচে ওঠে। তবে সেদিন ট্রেনে বসে যা শুনেছিলাম সবটাই ওদের মুখে। মানুষের সাথে না মিশলে বোঝা যায় না কে কেমন। তারপর থেকে 4 বছর কেটে গেছে। আজ আবার ট্রেনে যাচ্ছি। আগেই বলেছি, কলকাতায় আমার বাপের বাড়ি। এবারের যাওয়াটা একটু স্পেশাল। আমার বাবা মায়ের বিয়ের 50 বছর হয়ে গেল। একসঙ্গে 50 বছর কাটিয়ে ফেলেছে ওরা। সেই উপলক্ষেই যাওয়া। আমার 2 ভাই বোনও আসবে। বাড়িতে ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, একবারে চাঁদের হাট। আমরাও যাচ্ছি সপরিবারে। আমার ছেলের বিয়ে হয়েছে 1 বছর হলো। ওরাও অনেকদিন কলকাতায় যায়নি। ছেলে আর বউ যেহেতু দুজনেই চাকরি করে, তাই সময় হয়ে ওঠে না। আমার ছেলেই বলল, তোমরা যখন সবাই যাচ্ছ তাহলে আমরাও যাব। এই সুযোগটা আমরাও হাতছাড়া করব না। তাই সপরিবারে ট্রেনের মধ্যে জমিয়ে গল্প করতে করতে যাচ্ছি। আসলে ট্রেনে যাতায়াত করলে আমি বরং গল্প শুনি মানুষের কাছ থেকে। যেমন 4 বছর আগে কলকাতা থেকে বালুরঘাট আসছিলাম, তখন এক মধ্যবয়স্কা মহিলার জীবনের গল্প শুনেছিলাম। কিন্তু আজ আবার সেই ভদ্রমহিলাকেই পেয়েছি আমাদের মধ্যে। তবে ভদ্রমহিলা সত্যিই ভালো মানুষ। ওনার সাথে আত্মীয়তা না হলে বুঝতেই পারতাম না উনি কেমন। সেদিনের ট্রেনে পরিচয় থেকে আমাদের আরও পরিচিতি বাড়ে। আমার কর্তায় বালুরঘাট শহরে একটা ঘর ভাড়া দেখে দেয়। আমি নিজে থেকেই একটু খোঁজ খবর নিতাম ওদের। এইভাবে 2 বাড়িতে আসা যাওয়া শুরু হয়। রিমিকে দেখে আমার খুব ভালো লাগে। ঠিক করি আমার ছেলের বউ করে আমার বাড়িতে নিয়ে আসবো। ততদিনে ওই ভদ্রমহিলার সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। দুজনেই দুজনকে দিদি বলে ডাকি। একদিন সাহস নিয়ে প্রস্তাবটা দিয়েই দিই। বলে, দিদি, রিমির বিয়ের জন্য ভাবো এবার। একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দেওয়া দরকার। কথাটা শুনে উনি বলেন, আমিও চাই ওর বিয়েটা হোক। একটা জীবনসঙ্গী দরকার। তাছাড়া আমি ওকে বলেওছি। রিমি বলেছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। ভালো ছেলে থাকলে বলো, তাহলে রিমির বিয়েটা দেব। তুমি যদি চাও তাহলে আমার ছেলের সাথেই রিমির বিয়ে দেব। আমার ছেলেও রিমিকে পছন্দ করে। এই তো 1 বছর হয়েছে সবে। রিমি এখন আমার ছেলের বউ। আর সবাই মিলে হই হই করতে করতে ট্রেনে যাচ্ছি। তবে এবারে উল্টো দিকে, বালুরঘাট থেকে কলকাতা।